বন্ধুরা, ভারতের মাটি থেকে এবার পাততাড়ি গুটাতে হবে অবৈধ অনুপ্রবেশকারীদের। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে দেশ জুড়ে শুরু হতে চলেছে ইতিহাসের সব থেকে বড় মাস্টার প্ল্যান। আপনি কি জানেন, এখন থেকে মাত্র 90 দিনের মধ্যে চিহ্নিত করে অবৈধ বিদেশি নাগরিকদের বর্ডারের ওপারে পাঠিয়ে দেওয়ার নির্দেশ চলে এসেছে। এই যে হেডলাইনটা আপনারা দেখছেন, এটা কোনো সাধারণ খবর নয়। এটা সেই নীল নকশা যার জন্য পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দিল্লি পর্যন্ত গত কয়েক বছর ধরে অপেক্ষা করা হচ্ছিল। 10 ফুট উঁচু দেওয়াল, কাঁটাতারের বেড়া আর জেলের বাইরে এক বিশেষ ধরনের হোল্ডিং সেন্টার ভারত সরকার এবার তৈরি। আজকের এই ভিডিওতে আমি সুশোভন আপনাদের সামনে ফাঁস করব সেই বিশেষ ডিপোর্টেশন ম্যানুয়াল যা মেইনস্ট্রিম মিডিয়া সেভাবে কভার করেনি। কেন হঠাৎ করে মোদী সরকার এত কঠোর হলো, আর এর ফলে আমাদের সীমান্ত জেলাগুলোতে কী প্রভাব পড়তে চলেছে, সব কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনাকে অবাক করে দেবে। বন্ধুরা, এই যে বিশাল এক পদক্ষেপের কথা আমরা বলছি, এর সূত্রপাত কিন্তু একদিনে হয়নি। এর শিকড় খুঁজতে আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে, বিশেষ করে 19শে মে 2025-এর সেই দিনটির কথা। আপনাদের মনে থাকতে পারে, সেই সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক বা HMA একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন নির্দেশিকা বা ইন্টারিম মেজার জারি করেছিলেন। সেখানে প্রথমবারের মতো কড়া ভাষায় বলা হয়েছিল যে বাংলাদেশ এবং মিয়ানমার থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের ক্লিয়ারেন্স বা তথ্য যাচাইয়ের জন্য মাত্র 30 দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। তখনকার ভূরাজনৈতিক পরিস্থিতি বিচার করে অনেকেই ভেবেছিলেন এটা হয়তো একটা সাময়িক ব্যবস্থা বা একটা ওয়ার্নিং মাত্র। কিন্তু গত কয়েক বছরে ভারতের ইন্টারনাল সিকিউরিটি বা অভ্যন্তরীণ নিরাপত্তার সমীকরণ যে হারে বদলেছে, তাতে ভারত সরকার বাধ্য হয়েছে এই অস্থায়ী ব্যবস্থাকে একটি স্থায়ী, সুসংগঠিত এবং অত্যন্ত কঠোর ডিপোর্টেশন পলিসিতে রূপান্তরিত করতে। এখানে একটি আইনি শূন্যতার কথা আপনাদের জেনে রাখা ভালো। এতদিন পর্যন্ত ভারতের কাছে নিজস্ব কোনো ফর্মাল রিফিউজি ল বা নির্দিষ্ট কোনো অভিবাসন নীতি ছিল না। আমাদের প্রশাসনকে পুরোপুরি নির্ভর করতে হতো ব্রিটিশ আমলের 1946 সালের পুরনো ফরেন অ্যাক্টের ওপর, যেখানে আইনি প্রক্রিয়ায় ফাঁকফোকর ছিল অনেক। কিন্তু 2026 সালের এই নতুন ডিপোর্টেশন ম্যানুয়াল আসার পর সেই পুরনো গেমটাই বদলে গেছে। এখন ভারত সরকার শুধু অনুপ্রবেশকারী বা ইনফিলট্রেটর এই সাধারণ শব্দের বেড়াজালে আটকে নেই। তাদের লেন্স এখন একদম পয়েন্টেড এবং ফোকাসড। তাদের মেইন টার্গেট হলো ইললিগাল বাংলাদেশি অ্যান্ড মায়ানমার ইমিগ্রেন্টস, যারা শুধু অবৈধভাবে বর্ডার ক্রস করেই শান্ত থাকেনি, বরং এই দেশের সিস্টেমের দুর্বলতাকে কাজে লাগিয়েছে। দালালদের মাধ্যমে ভুল তথ্য দিয়ে আধার বা ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ ভারতীয় পরিচয়পত্র জোগাড় করে ফেলেছে। এই ডিজিটাল অনুপ্রবেশ রুখতেই সরকার এখন আর কোনো আপোষ করতে রাজি নয়। এবার আসুন আমরা এই নতুন ম্যানুয়ালের আসল কলকবজাগুলো বা এর অপারেশনাল স্ট্র্যাটেজিটা একটু গভীরে গিয়ে বুঝি। ভারত সরকার এই পুরো পলিসিকে 3টে অত্যন্ত সহজ কিন্তু কার্যকর স্তম্ভে ভাগ করেছে: ডিটেক্ট, আইডেন্টিফাই অ্যান্ড দেন ডিপোর্ট। অর্থাৎ প্রথমে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করো, তারপর তার সঠিক জাতীয়তা নিশ্চিত করো এবং অবশেষে তাকে সসম্মানে তার নিজের দেশে ফেরত পাঠিয়ে দাও। আপনারা এই নিউজ অ্যানালিসিসে দেখতে পাচ্ছেন, সরকার এবার দুটো অত্যন্ত কঠোর ডেডলাইন সেট করেছে, যা আগে কখনো ছিল না। কোনো সন্দেহভাজন বিদেশি নাগরিক ধরা পড়লে বা শনাক্ত হলে মাত্র 30 দিনের মধ্যে তার প্রাথমিক তথ্য যাচাইয়ের কাজ শুরু করতে হবে। 2, 90 দিনের হার্ড ডেডলাইন। এই 90 দিন হলো চরম সময়সীমা। এই সময়ের মধ্যে সেই ব্যক্তির জাতীয়তা বা ন্যাশনালিটি ভেরিফিকেশনের কাজ শেষ করে তাকে বর্ডারের ওপারে পাঠানোর জন্য যাবতীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই ডেডলাইন এত জরুরি? বন্ধুরা, আগে কি হতো? যখনই কোনো অনুপ্রবেশকারী ধরা পড়তো, তখন আমাদের প্রশাসন তাদের নথিপত্র ভেরিফিকেশনের জন্য বাংলাদেশের ঢাকা বা মায়ানমারে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দিত। কিন্তু সেই দেশগুলো তাদের সুইট টাইম নিত। মাসের পর মাস, এমনকি বছরের পর বছর কোনো উত্তর আসতো না। ফলে অভিযুক্ত ব্যক্তিটি ফরেনার তকমা নিয়েও ভারতে বহাল তবিয়তে রয়ে যেত। কিন্তু এখন এই নতুন ম্যানুয়ালের মাধ্যমে ভারত সরকার আন্তর্জাতিক স্তরে এমন এক ডিপ্লোম্যাটিক প্রেশার তৈরি করছে,
যাতে প্রতিবেশী দেশগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দিতে বাধ্য হয়। এই বিশাল কর্মযজ্ঞ সফল করার জন্য জেলা স্তরে ডিস্ট্রিক্ট লেভেল টাস্কফোর্স বা বিশেষ টাস্কফোর্স গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। মনে রাখবেন, ভারতীয় সংবিধান অনুযায়ী পুলিশ এবং জনশৃঙ্খলা যেহেতু রাজ্যের বিষয়, তাই এতদিন অনেক রাজ্য সরকার এই অভিবাসন ইস্যুতে কেন্দ্রের সঙ্গে সেভাবে সহযোগিতা করতো না। কিন্তু এবার কেন্দ্র রাজ্যগুলোকে সরাসরি দায়বদ্ধ করেছে। নিয়ম করা হয়েছে যে প্রতি 30 দিন অর্থাৎ মাসে একবার করে একটি মান্থলি রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। কোন জেলায় কতজন বিদেশি নাগরিক নতুন করে চিহ্নিত হয়েছে, কতজনের ডিপোর্টেশন বা নির্বাসন প্রক্রিয়া মাঝপথে আটকে আছে, এই সব তথ্য এখন রিয়েল টাইমে দিল্লির নখদর্পণে থাকবে। এর ফলে গাফিলতির কোনো জায়গা আর থাকছে না। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব এই নতুন পলিসির সবচেয়ে আলোচিত এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল অংশটি নিয়ে, আর তা হলো হোল্ডিং সেন্টার্স বা ডিটেনশন সেন্টার্স। অতীতে বিভিন্ন মামলায় ভারতের সুপ্রিম কোর্ট এবং তথাকথিত হাইকোর্ট বারবার একটি কথা পরিষ্কার করে দিয়েছিল যে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের কিন্তু কোনোভাবেই সাধারণ কয়েদিদের মতো জেলে রাখা যাবে না, কারণ তারা আইন লঙ্ঘন করলেও তারা অপরাধী নয়, বরং তারা এক প্রকার অবৈধ অভিবাসী। আপনারা এই নিউজ আর্টিকেলটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে স্পষ্ট বলা হয়েছে যে ভারত সরকার এবার অনুপ্রবেশকারীদের থাকার জন্য একটি একদম নতুন মডেল বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করেছে। আগে কি হতো, এই ধরনের সেন্টারগুলো সাধারণত কোনো জেলের ভেতরেই একটা ছোট অংশে ঘেরাও করে তৈরি করা হতো, যাকে বলা হতো জেল ইনসাইড জেল। কিন্তু 2026 সালের এই নতুন পলিসি বলছে এগুলো হবে জেল থেকে সম্পূর্ণ আলাদা এবং আধুনিক পরিকাঠামো সমৃদ্ধ এক একটি স্বতন্ত্র কেন্দ্র। এর পরিকাঠামো নিয়ে যদি কথা বলি, তবে এখানে সুরক্ষা এবং মানবিকতা উভয়কেই গুরুত্ব দেওয়া হয়েছে। এই সেন্টারগুলোর চারিদিকে থাকবে কমপক্ষে 10 ফুট উঁচু দেওয়াল এবং তার উপর থাকবে অত্যন্ত মজবুত কাঁটাতারের বেড়া। এর প্রধান উদ্দেশ্য হলো যাতে অনুপ্রবেশকারীরা কোনোভাবেই লোকালয়ে মিশে যেতে না পারে এবং নিরাপত্তা নিয়ে যাতে বিন্দুমাত্র আপোষ না হয়। সরকার এই প্রথমবার স্বীকার করেছে যে এই অভিবাসীরা যেহেতু পরিবার নিয়ে আসে, তাই মানবিক কারণে এদের জন্য কুকিং ফ্যাসিলিটি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং সবথেকে বড় কথা পরিবারের সদস্যদের একসঙ্গে থাকার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ স্বামী স্ত্রী ও সন্তানদের আলাদা করে রাখা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রক পরিষ্কার করে দিয়েছে যে এদের সঙ্গে দাগি অপরাধীর মতো আচরণ করা হবে না। এদের এখানে রাখা হবে শুধুমাত্র একটি ট্রানজিট বা অন্তর্বর্তীকালীন সময়ে, যতক্ষণ না তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বা ডিপোর্টেশন প্রসেস চূড়ান্ত হচ্ছে। অসমের গোয়ালপাড়ার মতো মেগা মডেল এখন সারা ভারতের এমন সব বড় শহরে রেপ্লিকেট বা প্রতিলিপি করা হবে যেখানে অনুপ্রবেশের সমস্যা সব থেকে মারাত্মক। তালিকায় শুধু অসম নয়, বরং দিল্লি, আহমেদাবাদ, গোয়া এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সীমান্ত জেলাগুলোও রয়েছে, কারণ এই এলাকাগুলো থেকেই সব থেকে বেশি অনুপ্রবেশের অভিযোগ দিল্লিতে জমা পড়ে। ভারত সরকার চাইছে একটি সুশৃঙ্খল ব্যবস্থার মাধ্যমে এদের আইডেন্টিফাই করে এক জায়গায় জড়ো করতে, যাতে ডিপোর্টেশনের সময় তাদের আর নতুন করে খুঁজতে না হয়। বন্ধুরা, এই নতুন পলিসি শুধু যে মানুষকে শারীরিকভাবে সীমানার উপর ফেরত পাঠানোর কথা বলে তা নয়, এর একটি অত্যন্ত শক্তিশালী দিক হলো ভারতের ডিজিটাল সিকিউরিটি বা ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করা। আমরা জানি গত কয়েক বছর ধরে অনুপ্রবেশকারীরা ভারতের সিস্টেমের ফাঁকফোকর কাজে লাগিয়ে খুব সহজেই স্থানীয় দালালদের মাধ্যমে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্র বানিয়ে ফেলত। এতে তারা ভারতের সাধারণ নাগরিকদের ভিড়ে মিশে যাওয়ার সুযোগ পেত। কিন্তু 2026 সালের এই নতুন ম্যানুয়াল সেই চুরি পথ চিরতরে বন্ধ করতে চলেছে। আপনারা এই সরকারি পোর্টালের রিপোর্টটি খুব ভালো করে দেখুন। এবার থেকে যখনই কোনো সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হবে, সঙ্গে সঙ্গে তার বায়োমেট্রিক ডেটা যেমন আঙুলের ছাপ এবং চোখের মনির স্ক্যান বা আইরিস স্ক্যান সংগ্রহ করা হবে। এই তথ্যগুলি সরাসরি ইমিগ্রেশন ব্যুরোর সেন্ট্রাল ডেটাবেসের সঙ্গে যুক্ত থাকবে। এর ফলে কী হবে, যদি দেখা যায় এই ব্যক্তিটি অবৈধভাবে দেশে প্রবেশ করেছে, তবে তাকে ডিজিটালভাবে চিরতরে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে। এমনকি সেই ব্যক্তি যদি আগে থেকে কোনো ভুল তথ্য দিয়ে আধার বা প্যান কার্ড বানিয়েও থাকে, তবে সেন্ট্রাল সার্ভার থেকে তা তৎক্ষণাৎ বাতিল বা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। এর ফলে ভবিষ্যতে সে আর কোনো দিন ভারতের কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবে না এবং তার অস্তিত্ব ভারতের ডিজিটাল মানচিত্র থেকে মুছে যাবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কড়া টার্ম হলো
পুশব্যাক। এই পলিসিতে বিএসএফকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। যদি ভারত বাংলাদেশ বা ভারত মায়ানমার সীমান্তে কাউকে অনুপ্রবেশের চেষ্টার সময় হাতে নাতে ধরা হয়, তবে তাকে কোনো দীর্ঘ আইনি মামলা বা ট্রাইব্যুনালের চক্করে না ফেলে সীমান্ত থেকেই তৎক্ষণাৎ ফেরত পাঠানো হবে। একেই বলা হচ্ছে ইনস্ট্যান্ট পুশব্যাক। এই প্রক্রিয়ায় অনুপ্রবেশকারীর বায়োমেট্রিক রেকর্ড রাখা হবে, যাতে সে অন্য কোনো রুট দিয়ে বা নাম বদলে আবার প্রবেশের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়। অর্থাৎ ভারত সরকার এখন সীমান্তে যেমন কড়া পাহারা দিচ্ছে, তেমনি ভেতরেও নথিপত্রের সুরক্ষা নিয়ে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। ভিডিওর এই পর্যায়ে এসে আমাদের একটা খুব মৌলিক প্রশ্ন নিজেদের করা উচিত। কেন ভারত সরকার হঠাৎ এই মুহূর্তে এত অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ বা আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের চারপাশের জিওপলিটিক্যাল ইনস্টেবিলিটি বা ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে। আপনারা যদি বর্তমান বাংলাদেশ বা মায়ানমারের রাজনৈতিক মানচিত্র এবং সামাজিক পরিস্থিতির দিকে তাকান, তবে দেখবেন সেখানে এক চরম অস্থিরতা বিরাজ করছে। ভারত সরকার খুব ভালো করেই জানে যে প্রতিবেশী দেশের এই অস্থিরতা যদি এবার ভারতের অভ্যন্তরীণ সীমানার ভেতরে ঢুকে পড়ে, তবে তা সামলানো কঠিন হয়ে দাঁড়াবে। তাই সরকার চাইছে অনুপ্রবেশের রাস্তাগুলোকে এখন থেকেই পাথর দিয়ে বন্ধ করে দিতে। এবার যদি আমরা আমাদের প্রিয় পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে কথা বলি, তবে এই নতুন পলিসি সবথেকে বেশি প্রভাব ফেলবে এখানেই। আপনারা গত কয়েক বছর ধরে বিভিন্ন রিপোর্টে দেখেছেন যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা বা নদিয়ার মতো সীমান্ত জেলাগুলোতে যেভাবে ডেমোগ্রাফিক চেঞ্জেস বা জনতাত্ত্বিক পরিবর্তনের অভিযোগ বারবার উঠেছে, এই নতুন টাস্কফোর্স এবং ডিপোর্টেশন ম্যানুয়াল কিন্তু সরাসরি সেই সংবেদনশীল জায়গায় আঘাত করবে। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আমজনতা সকলকেই এখন কড়া নজরদারির আওতায় আসতে হবে। সরকার চাইছে নথিপত্রহীন প্রতিটি মানুষকে একটি নিয়মের মধ্যে আনতে, যাতে আমাদের রাজ্যের সামাজিক ভারসাম্য নষ্ট না হয়। এখানে একটি আইনি ফ্যাক্ট আপনাদের জেনে রাখা দরকার, যা সচরাচর আলোচনার মধ্যে আসে না। ভারতের কাছে আজ পর্যন্ত কোনো নিজস্ব সুনির্দিষ্ট রিফিউজি আইন বা শরণার্থী আইন নেই। এমনকি ভারত 1951 সালের ইউএন রিফিউজি কনভেনশনেও সই করেনি। এর মানে কি? এর মানে হলো আন্তর্জাতিক কোনো আইনি বাধ্যবাধকতা ভারতকে আটকাতে পারবে না। আমরা আমাদের সার্বভৌমত্ব এবং ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার খাতিরে যে কোনো সময় যে কোনো বিদেশি নাগরিককে দেশ থেকে বের করে দেওয়ার পূর্ণ আইনি ক্ষমতা রাখি। ভারত সরকার 2026 সালের এই নতুন নির্দেশিকার মাধ্যমে আসলে সেই সুপ্ত ক্ষমতারই পূর্ণ প্রয়োগ করতে চাইছে। এটি শুধু একটি প্রশাসনিক আদেশ নয়, এটি প্রতিবেশী দেশগুলোর প্রতি একটি কড়া কূটনৈতিক বার্তাও বটে। আপনাদের কি মনে হয়, ভারত সরকারের এই ডিপোর্টেশন পলিসি কি অনুপ্রবেশ সমস্যার স্থায়ী সমাধান করতে পারবে, নাকি এর ফলে সাধারণ নাগরিকরা হয়রানির শিকার হবে? বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে আপনার মতামত কি? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। আজকের এই বিশ্লেষণ যদি আপনার তথ্যমূলক বলে মনে হয়, তবে ভিডিওটি শেয়ার করুন। আর দেশ ও বিদেশের এমন সব বাস্তব এবং গোপন খবর পেতে সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।